পরপর 3টি কন্যা সন্তান জন্ম দেওয়ায় যেন কাল হলো গৃহবধূর। স্ত্রীকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আদিম যুগের বর্বরতাকেও হার মানালো শিলচর সদর থানাধীন উত্তর কৃষ্ণপুরের এক যুবক। মানব সমাজকে লজ্জানত করে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত করা স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। এজাহারের বিবরণে জানা গেছে, শিলচর মধুরবন পিএইচি রোডের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের কন্যা মেহজাবিন লস্কর পুনমের উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের রুকন উদ্দিনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল 2020 সালের 23 জুলাই। বিয়ের পর থেকে স্বামী, দেবর, ননদ এবং শ্বশুর শাশুড়ি মিলে যৌতুকের জন্য নানাভাবে কন্যার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ। নির্যাতন সহ্য করেও তার মেয়ে স্বামীর সঙ্গে সংসার করেছে। এর মধ্যে একবার নির্যাতন সহ্য করতে না পেরে কন্যার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখন উভয় পক্ষের যারা গুরুজন ছিলেন তাদের মধ্যে বিচার সভায় আর অত্যাচার হবে না মুচলেখা দিয়ে জামাতা স্ত্রীকে নিয়ে যায়। এর মধ্যে কন্যার গর্ভে পরপর 3টি কন্যা সন্তানের জন্ম হয়। তৃতীয় সন্তানও কন্যা হয়। বিবাদীরা অত্যাচার বাড়িয়ে দেয় বলে অভিযোগ। এদিকে গত 17 সেপ্টেম্বর আনুমানিক সকাল 10টায় মেয়ে বাবাকে স্বামীর বাড়ি থেকে মোবাইল ফোনে জানানো হয় তার কন্যা গ্যাসের আগুন থেকে অগ্নিদগ্ধ হয়ে এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে বাবা মেডিকেলে গিয়ে দেখতে পান কন্যা মৃত অবস্থায় ইমার্জেন্সি ওয়ার্ডে পড়ে রয়েছে। স্বামী কিংবা তার শ্বশুরবাড়ির কাউকেই পাশে দেখতে না পেয়ে জামাল উদ্দিন ঘুঙুর পুলিশ ফাঁড়িতে ঘটনার বিবরণ জানান। এরপর পুলিশ ময়নাতদন্ত শেষে মৃতদেহ মৃতার বাবার হাতে সমঝে দেয়। ওই দিন রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। সদর থানায় দায়ের করা এজাহারে মৃতার বাবা অভিযোগ করেছেন যে তার কন্যার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। তিনি নিশ্চিত তার মেয়েকে ঠান্ডা মাথায় গায়ে পেট্রোল কিংবা কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে ওরা। এছাড়াও তিনি এজাহারে এক গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন যে বিবাদীরা হাসপাতালে মৃত মেয়ের শরীর থেকে সোনার অলংকার নাকি হাতিয়ে নিয়েছে। সদর পুলিশ এবং রাঙ্গিরখাড়ি পুলিশ এজাহার পেয়ে মূল অভিযুক্তকে অর্থাৎ স্বামীকে গ্রেপ্তার করলেও অন্যান্য অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানা গেছে। 23/7/2020 আমার মেয়ে মেহজাবিন লস্করের বিয়া হয় এই ছেলেটার সাথে, যার নাম হলো রুকন উদ্দিন বড়ভূইয়া, পিতা সালেহ আহমদ বড়ভূইয়া, শাকিন, উত্তর কৃষ্ণপুর, আউলিয়া বাজার। উভয়ের সম্মতিতে বেশ ভালোভাবে বিবাহ সম্পন্ন হয়। এইভাবে যৌথ পরিবারে 2 ননদ, 2 হমদিক এবং শাশুড় শাশুড়ি, আমার জামাইসহ তারা বেশ আমার মেয়ের সংসার আরম্ভ করে। 1 বছর পরে আমার মেয়ের গর্ভে জন্ম হয় একটি মেয়ে সন্তানের জন্ম হওয়ার পর আমার মেয়ের উপরে মানসিক এবং শারীরিক ওরা একসঙ্গে মিলে নির্যাতন চালায়। এত নির্যাতন চালা সত্ত্বেও মা বাবার সম্মান রক্ষার্থে আমার মেয়ে নীরবে সব জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর ঘরে সংসার করতে থাকে। এইভাবে চলতে থাকা অবস্থায় 1 বছর পরে দ্বিতীয় সন্তানের জন্ম হয় আমার মেয়ের ঘরে। এটাও মেয়ের সন্তান। দ্বিতীয় সন্তানের জন্মের পর আমার দামান রুকন আহমেদের একজন বোন, যার নাম নাজিরা বেগম, ওর ঘরে কোনো সন্তান হয়নি। বিগত 12 বছর আগে ওনার বিবাহ হয়েছিল, তার কোনো সন্তান সন্ততি নাই। যার জন্য ওই মেয়েটি চক্রান্ত করে মার বাবার প্রলোভন নিয়ে চক্রান্ত করে আমার মেয়ের সন্তানকে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তাই ভাইয়ের উপরে। আমার মেয়ের জামাই বাধ্য হয়ে ওই সন্তানটি তার বোনকে দেওয়ার পরিকল্পনা করে তার মা বোনকে নিয়ে, যেটা আমার মেয়ে টের পেয়ে আমাকে ফোন করে তখন আমি বলেছি যে তুমি 2টা সন্তান নিয়ে আমার বাসাতে চলে যাও। এমত অবস্থায় আমার মেয়ে আমার কথায় সায় দিয়ে 2 শিশু সন্তানকে নিয়ে আমার বাসায় চলে আসে। এইভাবে প্রায় 1 মাস অতিক্রান্ত হয়। 1 মাস অতিক্রান্ত হওয়ার পর আমার মেয়ের জামাই নানা মুরব্বীগণকে ধরে পাড়া প্রতিবেশী ওনার কিছু লোককে আমার বাড়িতে পাঠায় যে আমি যেটা করেছি ওনার উপরে শারীরিক
নির্যাতন, মানসিক নির্যাতন, এইগুলো আমি আর করব না। আর আমি আমার বোনকে, আমার মেয়েকেও দিব না। আর আমি আর জীবনে ওনার উপরে হাত উঠাবো না। আপনারা আমার স্ত্রীকে, আমার দুটো বাচ্চাকে দিয়ে দিন। তখন আমার বড় মেয়ের জামাই সহ একযুগে আমরা বিচার করে আমার মেয়েকে গ্যারান্টি যখন পাই, তখন আমার মেয়েকে আবার তার জামাই বাড়িতে পাঠিয়ে দিই। এইভাবে তার এই পাঠিয়ে দেওয়ার পর মা আর বোন সন্তানের বিষয় নিয়ে খেপেছিল, তা আমি আগে জানতাম না, যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এইগুলা তারা আর করবে না। কিন্তু আমার মেয়ে আবার যাওয়ার পরে ওই সমস্ত ব্যবস্থা, যেটা শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় আমার মেয়ের উপরে। এরপরে এইভাবে চলতে থাকা অবস্থায় ওনার তৃতীয় সন্তানের জন্ম হয়, যেটার বর্তমান বয়স প্রায় 3.5 মাস, দুধের শিশু। এরপরে ওনার মা এবং ননদ নাজিরা বেগম, মা জুলফা বেগম এবং স্বামী ছেলে সন্তানের জন্ম না দেওয়াতে আমার মেয়ের রূপে আবার অমানসিক অত্যাচার চালায়, যেটা আমার মেয়ে সহ্য করতে পারেনি। এরপরে যেটা ঘটনা ঘটছে ওই দিন রাত্রি, এটা তো মানব জাতির ইতিহাসে এরকম আরও হয়েছে, কিন্তু আমার মেয়ের বেলা যে এটা হবে এটা আমার অজানা ছিল। ওই দিন রাত্রে 9টার সময় আমার মেয়ে আমাকে ফোন করেছে। প্রায় আমার খোঁজ নিত আমার মেয়ে, মা বাবার খোঁজ নিত, নাতি নশাকে দেখাতো রাত্রি ভিডিও কলের মাধ্যমে প্রত্যহ। ওই দিন শুধু আপনাদের সঙ্গে কথাবার্তা করেছে, তো ওনার মার সঙ্গে আলাপ করেছে। আলাপ করে আমাকে জিজ্ঞাসা করেছে, আব্বা আপনি কি খেয়েছেন, শুয়ে গেছেন নাকি? আমি বলেছি হ্যাঁ আমি শুয়ে গেছি। আচ্ছা বাবা, কালকে আপনার সঙ্গে আবার আলাপ করব। এটুকু আমাদের মধ্যে সিরিফ আলাপ হয়েছে। আমি আবার সকাল 5টায় আমার কর্মস্থানে চলে যাই। আমার ছেলের মারফত আমার ছেলে আমাকে 10টায় ফোন করে জানায় যে বড় দিদি সম্পূর্ণভাবে চলে গেছেন, উনি মেডিকেল আইসিতে আছেন। তখন আমি দিশাহারা হয়ে যাই। আমার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি তো বাবা। যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার ছোটো মেয়েকে নিয়ে আমি মেডিকেলে যাই, এবং তারা বলেছিল যে আমার মেয়েকে তারা আইসিতে ভর্তি করেছে। আইসিতে তখন কোনো রুগী ছিল না। আমি ইমার্জেন্সি আইসি গিয়ে ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করি যে এখানে কোনো বার্ন ইঞ্জুরি পেশেন্ট আছে নাকি? বলে বার্ন ইঞ্জুরি কোনো পেশেন্ট নেই, এখানে তো আছে একমাত্র একটা ডেড বডি, দেখুন এটা আপনার মেয়ের কিনা। তখন আমি কাপড় তোলা মাসি যখন আমার মেয়ের ডেড বডিটা দেখে, তখন আমার মানসিক অবস্থা কী ছিল এটা একমাত্র উপরওয়ালাই জানেন। এই সময় আমার জামাইয়ের বাড়ির কোনো লোককে আমি আশেপাশে দেখতে পাইনি। লাশের দ্বারে তাকা তো দূরের কথা, আশেপাশে পর্যন্ত আমি দেখতে পারিনি। যার জন্য আমি অসহায় হয়ে আমার এক নিকট আত্মীয়কে ফোন করি। ওনার সহায়তায় শিলচর ওসি সাহেবের সাহায্যে গুঙ্গুর পাড়িতে আমার মেয়ের ময়নাতদন্তের পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়। পোস্টমর্টম ব্যবস্থা করার পর ওসি শাহ, ওখানের ম্যাজিস্ট্রেট যিনি পোস্টমর্টম করেছিলেন, তার সঙ্গে ভারপ্রাপ্ত অফিসার যিনি ছিলেন, ওই জিজ্ঞেস জামাইয়ের কেউ আছে নাকি? বলে না স্যার কেউ নাই। ওনাও খুঁজাখুঁজি করেছে, না পেয়ে ওরা আমার মেয়ের ডেড বডিকে अंतिम संस्कारेर जन्य आमार काछे समझे दे। आमी रात 8:30 बाजे आमार मेयेके आमार बासभवने निये एसे तार क्रियाक्रम आमी सम्पन्न करी, मय्यतके कबरस्थ करी। ओइटा आमी समस्त प्रशासन कालके शुनेछि जे ओनाके आमार जामाइके शिलचर प्रशासन अरेस्ट करेছে। आमी विशेष करे शिलचरेर ओसि महोदय আমি একজন মেজবিন লস্করের মা। আমার মেয়ে যখন মারা যায় তো 3 মেয়ে বাবার পরে আমার মানে রুকনুদ্দিনের মা বাবা চাইছিল আমার মেয়েরে আর একটা বিয়া দিতা। আমার মেয়ে মানছে না, না মানার কারণে আমার মেয়েরে তারা প্রায় সময় অত্যাচার করে। যখন আমি কতদিন গেছি আমার মেয়েরে আমি হই, আমার মেয়ে আমারে বারবার বুঝাইয়া আবারও তাই এই গড় সংসার করে। যখনও গড় সংসার করে তখন আমার মেয়ে আমার থেকে আমার মেয়ে আমার আরও বেশি বুঝায়। অথবা রাত্রে যেদিন মারা যাইতো এদিন রাত্রের
9টার সময় আমারে কল করছে, করিয়া আমরা মা বাবার লগে বহু সময় মাথিয়া লাশ, আর আমার লগে আর কোনো মাত কথা আমার হয়েছে না। হয়েছে মা রাখি, পরের দিন সকালে মাত কথা করবো, হইয়া রাখি, সেদিন ভিডিও কলও আমার লগে কিছু করছে না। যাই হোক, আমি একজন মা, জবিনর মা। স্যার, আপনারা সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি একজন দুঃখী মা, আমার মতো কোনো মা এরকম জানি দুঃখ পায় না, আর এরকম দুঃখী জানি হয় না। একটা মেয়েটে যখন যে শরীরের মাঝে আগুন লাগাইছে, একটা কত কীরকম মরল, কীরকম হইল, তারা আমারে কিচ্ছু সকালে জানাইছে না, অথবা কইছেও না। তারা সকাল 10টার সময় আমারে তারা জানাইছে মেডিকেল, আচ্ছা গুঙ্গুর মেডিকেলে। কিন্তু বাচ্চা কাচ্চা যখন জন্ম লইবার আগে আমারে তারা সব সময় আগে মারে ডাকে। আজকে এখানে আমার মেয়ে লাশ করো তাকে তারা আমারে জানাইল না। আমি একজন মা, আমার তো আমি আজকু পাগল বেশে সন্ন্যাসীর মতো আমি আজকে 3 দিন থেকে ঘুরিয়া, আমার মেয়ে নাই, তার আজকু রুকনুদ্দিনা আসনা কালকে বিয়া দিব। এই চিন্তা বাচ্চার কি অবস্থা হইয়া বড় হইব উপরওয়ালা জানে। আর বাদ বাকি আমি মার কতটুকু পর্যন্ত কষ্ট হইব আর রইয়া যাইব, এগুলো একমাত্র উপরওয়ালা জানেন আর আমি জানি। এইটাই আমার আতে কোনো মা কোনো মহিলার উপরে এইরকম অত্যাচার না হয়। আর আপনারা যদি ইলা হয় তে আপনারা কিরকম মানে করতা, ওটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।